My dear students, welcome back for another important video lecture. আজকে আমি ডিসকাস করব এনভায়রনমেন্টাল প্রবলেমস নিয়ে। ঠিক আছে, বিগত দুইটা ক্লাসে আমি অনেক এনভায়রনমেন্ট কি তোমার সাথে ডিসকাস করছি। হোয়াট আর দ্য স্ফিয়ার্স অফ এনভায়রনমেন্ট, হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট স্ফিয়ার্স অফ এনভায়রনমেন্ট, ওইগুলো নিয়ে তোমার সাথে ডিসকাস করছি। এখন আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব যে এনভায়রনমেন্টাল প্রবলেমস কী। হ্যাঁ, কেন এনভায়রনমেন্টাল প্রবলেমস এত বেশি, এনভায়রনমেন্টাল প্রবলেম নিয়ে আমরা এত বেশি কনসার্ন এখন, কারণটা কি? তো দেখো, খুব সুন্দর করে এখানে লেখা আছে, একবার পড়ে নিই, তাহলে তোমার সাথে ডিসকাস করো ভালো করে। এনভায়রনমেন্টাল প্রবলেমস মানে কি? দেখো, এনভায়রনমেন্টাল প্রবলেমস হলো এনভায়রনমেন্টের কারণে আমাদের যেগুলো ডে টু ডে লাইফে যেগুলো আমরা প্রবলেম ফেস করতে হচ্ছে সেগুলো হলো এনভায়রনমেন্টাল প্রবলেমস। Problems that are associated with environment are called environmental problems that we are facing every day. কিন্তু ঘটনাটা আগে এরকম ছিল না। আগে এনভায়রনমেন্ট থেকে আমাদের কোনো ধরনের প্রবলেম ছিল না। হ্যাঁ, কিছু কিছু ন্যাচারাল ক্যালামিটিস ছিল, সেটা হয়তো এটা থাকবেই, ন্যাচারাল ক্যালামিটিসগুলো থাকবেই। কিন্তু আজকে যে ধরনের আজকে 19th সেঞ্চুরি 21st সেঞ্চুরি যেভাবে আমরা এনভায়রনমেন্টে যে আমাদের অনেক প্রবলেম ক্রিয়েট করছে, হ্যাঁ, সেটা কিন্তু আগে ছিল না। কিন্তু এনভায়রনমেন্ট নিজে থেকে এগুলো করছে না। ইট ইজ অনলি বিকজ অফ আওয়ার অ্যানথ্রোপোলজিক্যাল অ্যাক্টিভিটিস। ইট ইজ অনলি বিকজ অফ আমরা যে নেচারকে বাজেভাবে ইউজ করেছি সেটার পরিণাম যেটা বলতে পারো। তো দেখে নিই কি। No environmental problem occurs in the no environmental problems occur if the quality of the environmental elements and the mutual relation among the remains are normal. এনভায়রনমেন্ট কখনো আমাদেরকে প্রবলেম দিত না। ঠিক আছে, বা আমরা কখনো এনভায়রনমেন্টের কোনো ধরনের প্রবলেম ফেস করতাম না যদি আমরা বা ন্যাচারাল যদি এনভায়রনমেন্টাল কোয়ালিটি এনভায়রনমেন্টাল এলিমেন্টসের যে কোয়ালিটিগুলো ঠিকঠাক থাকতো। বুঝতে পারছো নাকি? না ঠিক, তাহলে আমি আবার ডিসকাস করছি সেই সেন্টেন্সটা তোমাদের সাথে। নো এনভায়রনমেন্টাল প্রবলেমস অকার্স ইফ দ্য কোয়ালিটি অফ দ্য এনভায়রনমেন্ট এলিমেন্টস, যদি সেই এনভায়রনমেন্টাল এলিমেন্টসের যে কোয়ালিটি, যেমন এনভায়রনমেন্টাল এলিমেন্টস বলতে আমরা কী বুঝি, যেমন এয়ার, ওয়াটার, সয়েল, ওইগুলো যদি ঠিকঠাক থাকতো, ওইগুলোর মধ্যে যদি ডিসব্যালেন্স আসতো না, ইমব্যালেন্স আসতো না, তাহলে কোনো ধরনের আমরা এনভায়রনমেন্ট থেকে প্রবলেম ফেস করতাম না। কিন্তু এবার আমার কি লেখা আছে দেখো, দ্য মিউচুয়াল রিলেশনশিপ অ্যামং নর্মালস, আমাদের সাথে যে এনভায়রনমেন্টের যে মিউচুয়াল রিলেশনশিপ যেটা আছে, মিউচুয়াল ইন্টারেকশন যেটা আছে, এটা খুব সুন্দর নর্মালি থাকতো। ঠিক আছে, বা এনভায়রনমেন্টের মধ্যে যে লিভিং অ্যান্ড নন লিভিংয়ের মধ্যে যে একটা সম্পর্ক যেটা গড়ে উঠেছে শুরু থেকে, সেটা সুন্দরভাবে থাকতো যদি এনভায়রনমেন্টের এলিমেন্টসগুলো যদি ইমব্যালেন্স হতো না। যেহেতু দেখো, at the beginning of human civilization there was no problem of pollution like today. কিন্তু যখন মানবজাতি এই পৃথিবীতে শুরু থেকে আসলো, তখন কিন্তু ওই সময় কোনো ধরনের প্রবলেম ছিল না। এনভায়রনমেন্টের কোনো ধরনের যে এই এনভায়রনমেন্টাল পলিউশন নিয়ে আমরা আজকে দৈনন্দিন জীবনে প্রত্যেকটা সময় একটা কথা, এনভায়রনমেন্ট ইজ পলিউটেড, সেভ ওয়াটার, সেভ রেইন ওয়াটার, এইগুলো অনেক কথা আমরা আজকের দিনে বলে থাকি অনেক সময়, কিন্তু ওই সময় ওইগুলো ছিল না। অ্যাট দ্য বিগিনিং অফ হিউম্যান সিভিলাইজেশন, যখন মানুষ শুরুতে এই পৃথিবীতে এসেছিল, বা মানুষগুলো যখন আমরা যখন সিভিলাইজড হয়েছিলাম, একটা সিভিল সোসাইটি ক্রিয়েট করেছে, তখন ওইগুলো প্রবলেম ছিল না আজকের দিনের তুলনায়। ঠিক আছে, ন্যাচারাল ফেনোমেনা লাইক আর্থকুইক, volcanic eruptions, cyclones related to some problem but never took lives like today. কিছু কিছু ন্যাচারাল ফেনোমেনা সবসময় থাকে, যেমন ন্যাচারাল ক্যালামিটিস বলি, বা আমরা ন্যাচারাল ডিজাস্টার যেগুলো বলি, যেমন আর্থকুইক কখনো কখনো হতো, ভলক্যানিক ইরাপশন এটা আমি জানি, তারপর সাইক্লোন, অনেক সময় সাইক্লোন, বৃষ্টিপাত, এইগুলো স্টর্ম, এগুলো আসতো, কিন্তু এতটা প্রবলেম ক্রিয়েট করতো না আজকে যেভাবে প্রবলেম ক্রিয়েট করছে, বা এতটা জীবন নিয়ে যেত না আজকে যেভাবে। এই ন্যাচারাল ক্যালামিটির জন্য অনেক মানুষ অনেক জায়গায় মরে যাচ্ছে বা মরছে, বিকজ অফ ন্যাচারাল ক্যালামিটিস। এটা কিন্তু আগে ছিল না, এতটা ছিল না আজকের দিনের তুলনায়। পিপুল কোএক্সিস্টেড উইথ অল দিস, আমরা সবাই আমরা না, আগের মানুষগুলো সবাই একসাথেই খুব মিলেমিশে সুন্দর নেচারের মধ্যে খুব ভালোভাবে থাকতো। কিন্তু আজকের দিনে ঘটনাটা পুরো ডিফারেন্ট, আজকের দিনে যে সিনারি টোটালি ডিফারেন্ট। ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট নো মেজর প্রবলেমস অকার সো লং a balance is maintained among the nature and man-made elements. দেখো,
নেচার কখনো চায় না আর একটা ন্যাচারাল ডিজাস্টার হোক। নেচার কখনো এটা নেচার থেকে এরকম কোনো কিছু হয় না যে নেচার থেকে একটা ডিজাস্টার হতে পারে। হ্যাঁ, কিন্তু যখন এই যে ন্যাচারাল ব্যালেন্সগুলো যখন প্রবলেমেটিক হবে, ন্যাচারাল ব্যালেন্সগুলো যখন ইমব্যালেন্স হয়ে যাবে, এয়ার কোয়ালিটি যখন ইমব্যালেন্স হবে, এয়ারের মধ্যে কার্বন ডাইঅক্সাইড লেভেল বেড়ে যাবে, এইগুলা পলিউশনের কারণে যেগুলো হচ্ছে, ওই কারণে যদি ন্যাচারাল ব্যালেন্সগুলো ইমব্যালেন্স হয় তখনই কিন্তু কি হবে, ডিজাস্টার হবে। ঠিক আছে, আর দেখো কি লেখা আছে, ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট নো মেজর প্রবলেমস অকার সো লং এ ব্যালেন্স ইজ মেনটেন এমন নেচার। যদি আমরা নেচারের মধ্যে, নেচারের সাথে, নেচার অ্যান্ড মেড মানে আমরা কথা বলছি, আমরা যদি নেচারের কথা চিন্তা করে সবসময় কোনো একটা স্টেপ নিই, তাহলে আমাদের আর নেচারের মধ্যে যে মিউচুয়াল রিলেশনশিপ যেটা আছে সেটা ব্রেক হবে না। যদি এখন আমাদের সুবিধার্থে আমরা যে কোনো যা কিছু করি না, আমি এখন নদীতে একটা ডাম দিয়ে দিলাম, হ্যাঁ, বাদ দিয়ে দিলাম, বা পুরো ফরেস্টটাকে একদম ডিফরেস্টেশন করে দিলাম, সবগুলো গাছ কেটে ফেলাম, তাতে কী হবে, ন্যাচারাল ইমব্যালেন্স হবে, তার কারণে তো আমার প্রবলেম ফেস করতেই হবে। ঠিক আছে নাকি? সো দ্যাট মিনস আই নিড টু protect the nature, the nature also protect me. Okay, that means then only yes, mutual relationship takes place between you and nature. Okay, so you see, environmental problems did not disturb people badly so long the relation among the elements, the lithosphere, hydrosphere, atmosphere are in balance. ততক্ষণ অবধি এনভায়রনমেন্ট আমাদের সাথে কোনো ধরনের বড় কিছু একটা প্রবলেম ক্রিয়েট করবে না, যতক্ষণ অবধি লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার, অ্যাটমসফিয়ার আর বায়োস্ফিয়ারের মধ্যে প্রত্যেকটা স্ফিয়ারের মধ্যে সম্পর্ক যেটা আছে সেটা যদি নর্মাল থাকে। ঠিক আছে, যদি এখন দেখা যাচ্ছে খুব বেশি টেম্পারেচার, আমরা জানি গ্লোবাল ওয়ার্মিং, আমরা এই চ্যাপ্টার লাস্ট থেকে পড়বো, পৃথিবী গরম হচ্ছে, গরম হওয়ার কারণে কি হচ্ছে, গরম হওয়ার কারণে পৃথিবী গরম কেন হচ্ছে, বিকজ অফ গ্লোবাল ওয়ার্মিং, বিকজ অফ দিস গ্রিন হাউস গ্যাসেস, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, এইগুলোর কারণে পৃথিবী গরম হচ্ছে দিন দিন। তার কারণে গ্লেশিয়ারগুলো দিন প্রতিদিন কমে যাচ্ছে, গলে যাচ্ছে। ওই গ্লেশিয়ারগুলো ওয়াটার কি হচ্ছে, সমুদ্র জলে মিশছে এসে, অ্যাজ এ রেজাল্ট কি ওয়াটার লেভেল বাড়ছে। হ্যাঁ, ওই টেম্পারেচার আরও পৃথিবীর টেম্পারেচারগুলো বাড়ছে। একসাথে সাথে আমরা এয়ার পলিউশনও করছি, ডিফারেন্ট ইন্ডাস্ট্রি থেকে আমরা উইথাউট প্রপার ক্লিনিং দ্য এয়ার, মানে ডাস্ট আমরা এয়ারের মধ্যে পলিউশনগুলো রিলিজ করছি। সিমিলারলি অনেক বড় বড় ইন্ডাস্ট্রিতে ডাইরেক্টগুলো এফ্লুয়েন্ট যেগুলো বেরিয়ে আসছে ইন্ডাস্ট্রি থেকে, ওইগুলো ডাইরেক্টলি আমরা ডাম্প করে দিচ্ছি রিভারের মধ্যে। তাহলে আমরা করছিটা কি অ্যাকচুয়ালি, আমরা এনভায়রনমেন্টের মধ্যে প্রবলেম ক্রিয়েট করছি, এনভায়রনমেন্টে ব্যালেন্সটাকে ইমব্যালেন্স করছি। যদি এইগুলো যদি আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে করি, নেচারকে ডিস্টার্ব না করে, তাহলে নেচার আমাদের কাছে কখনো রিভেঞ্জ নেবে না। রিভেঞ্জ বুঝো নাকি? রিভেঞ্জ যেটা আমরা বলি মানে প্রতিশোধ, নেচার কখনো প্রতিশোধ নেবে না। সো environmental problems did not disturb people so badly so long their relations among the elements of lithosphere, hydrosphere, atmosphere and biosphere are in balance. যদি এইগুলোর চারটা যে স্ফিয়ার আছে এগুলো সব ব্যালেন্স থাকে, নেচার কখনো আমাদের উপর কোনো ধরনের প্রতিশোধ নেবে না, বা কোনো ধরনের রিভেঞ্জ নেবে না, বা কোনো ধরনের বড় ধরনের ন্যাচারাল ডিজাস্টার হবে না। আবার এবার যদি এতটুকু খুব বেশি ইমব্যালেন্স হয়ে যায় এই চারটা স্ফিয়ার এলিমেন্টসের মধ্যে, তখন কিন্তু নেচার is bound to take revenge. Means nature also, we know that nature also take revenge. Nature know how to maintain this balance, how to create a balance. Okay, nature খুব বেশি ভালো করে জানে এটা। চলো দেখি নেক্সট কি লেখা আছে। You see, but during the last 300 years and so, world population and demands and for resources increases so much that the relationship among the environmental elements could not remain normal. কেন? দেখো কি লেখা আছে, খুব সুন্দর করে এখানে লেখা আছে, একদম খুব সুন্দর সেন্টেন্স দেওয়া আছে এখানে। বাট ডিউরিং দ্য লাস্ট 300 years, কত বছর? 300 বছর, মানে 300 years. Also, the world population and the demand for resources increases. আরে বাবা, পপুলেশন যখন বাড়বে তখন ডিমান্ড তো বাড়বেই। If there is an increase in population, there is increase in every products. সাপোজ একটা ফ্যামিলি যদি ধরে নিই আমি, একজন ফ্যামিলির মধ্যে দুজন মানুষ আছে সাপোজ। এখন দুজন মানুষের যে নিড, এখন যে সেই ফ্যামিলির মধ্যে আরও অনেক বাচ্চা টাচ্চা অনেক কিছু হয়ে যায়, ফ্যামিলিটা 10 মেম্বার্সে হয়ে যায়, তখন কি হবে? ডিমান্ড বাড়বে, প্রত্যেকে ডিমান্ড বাড়বে,
ফুড মেটেরিয়ালস বেশি লাগবে, অনেক সব জিনিসই বেশি বেশি 10 টাইমস বেশি লাগবে। তাহলে যখনই পপুলেশন বাড়বে তখন কী হবে, এটা ইম্প্যাক্ট ডাইরেক্টলি নেচারের উপরে আসবেই। ঠিক আছে, অ্যান্ড যত বেশি পপুলেশন তত বেশি ডিমান্ড ফর রিসোর্স। ঠিক আছে, ইনক্রিজ সো মাচ, এত বেশি বেড়েছে, হ্যাঁ, লাস্ট 300 ইয়ার্সের মধ্যে এত বেশি পপুলেশন বাড়ছে, তার সাথে সাথে ডিমান্ড বাড়ছে, তার সেই কারণে কী হচ্ছে, এই যে রিলেশনশিপ অ্যামং দ্য এনভায়রনমেন্টাল এলিমেন্টস কুড নট রিমেন নর্মাল। এই যে এনভায়রনমেন্টের যে ডিফারেন্ট যে এনভায়রনমেন্টের যে তোমার লিটোস্ফিয়ার বলো, হাইড্রোস্ফিয়ার বলো, তোমার অ্যাটমসফিয়ার বলো, হ্যাঁ, বায়োস্ফিয়ার, সবগুলোর মধ্যে একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয়ে গেছে, কারণ মানুষ তো এতটা থাকার কথা নয় এনভায়রনমেন্টের মধ্যে। ঠিক আছে, ওই বিকজ অফ ইনক্রিজ হিউম্যান পপুলেশন, বিকজ আমরা কেন ইনক্রিজ হিউম্যান পপুলেশন হচ্ছে, আমি আগেই বলেছি প্রথম চ্যাপ্টার শুরু করতে, বিকজ অফ ইনক্রিজড মেডিকেল ফেসিলিটিস, কারণ আমাদের ডেথ রেট কমছে আর বার্থ রেট বাড়ছে এক থেকে। তার তুলনায় আরও একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মেডিকেল ফেসিলিটি উন্নত হচ্ছে। হ্যাঁ, মানুষ মরছে ঠিক, সত্যি কথা, মানুষ মরছে, কিন্তু সেই হারে নয়, বিকজ অফ ইনক্রিজ মেডিকেল ফেসিলিটিস। ঠিক আছে, তো অ্যাজ এ রেজাল্ট এই 300 ইয়ার্সের মধ্যে 250 ইয়ার্স ও 300 ইয়ার্সের মধ্যে এত বেশি হিউম্যান পপুলেশন বাড়ছে, তার সাথে সাথে ডিমান্ড ফর রিসোর্সেস বাড়ছে, তার কারণে একটা ডাইরেক্ট ইনফ্লুয়েন্স কোথায় হচ্ছে, এই পার্টিকুলার জিনিসের ইনক্রিজ পপুলেশনের ডাইরেক্ট ইনফ্লুয়েন্স হচ্ছে রিসোর্সের উপর। আর রিসোর্স আমরা কোথা থেকে পাই, নেচার থেকে পাই। আলটিমেটলি নেচার ডিস্টার্ব হচ্ছে, দ্যাট মিনস নেচার ডাইরেক্টলি ডিস্টার্ব হচ্ছে এখানে। এখন নেচার যদি ইমব্যালেন্স হয়, নেচার তো ব্যালেন্স করতে নেচারের তো ইচ্ছাই সবগুলো স্ফিয়ারকে ব্যালেন্স করে রাখার, তো ও তো নিশ্চয়ই ঠিক করার চেষ্টা করবে, ঠিক করতে গেলেই তো ন্যাচারাল ডিজাস্টার আসবেই। তো দেখো, all the spheres of the earth of environment put under growing pressure of human activities. Because of human activities, our industrialization, because of nuclear power plant industrialization, because of nuclear testing, they directly influence the ন্যাচারাল ব্যালেন্স ডাইরেক্টলি ইনফ্লুয়েন্স করে এইগুলো জিনিস। হ্যাঁ, আমাদের ডিমান্ডের জন্য বড় বড় ইন্ডাস্ট্রি আমরা তৈরি করছি, আমরা ডিমান্ড ফুলফিল করার জন্য, তার ইম্প্যাক্টটা কোথায় যাবে? আমরা নিউক্লিয়ার বম টেস্ট করছি, দেন আমরা নিউক্লিয়ার ওয়েপন তৈরি করছি। আমরা শুনেছি একটা নাগাসাকি হিরোশিমা গল্প আমরা শুনেছি 1945 যেটা করছিল, নিউক্লিয়ার ওয়ার যেখানে হয়েছে, নিউক্লিয়ার বম যেখানে রিলিজ করা হয়েছিল, ড্রপ করা হয়েছিল। তো এটা ডাইরেক্টলি আমাদের নেচারকে হার্ম করছে। আর দৈনন্দিন জীবনে তো আমরা প্রত্যেকটা সময় আমরা নেচারের এগেনস্টে চলছি, নেচারের সাথে আমরা কখনো চলছি না। তো নেচার তো রিভেঞ্জ নেবেই। So all the spheres of the earth, you see, all the spheres of the earth are under pressure of human activities. The forest cover declined on one hand, and the presence of carbon dioxide in the atmosphere started increasing on the other hand. You see, আমরা জানি কি গাছ কী করে, গাছ যখন ফটোসিনথেসিস রিঅ্যাকশন করে তখন গাছ যখন ফটোসিনথেসিস রিঅ্যাকশন করে, ইন দ্যাট মোমেন্ট অফ টাইম গাছ কার্বন ডাইঅক্সাইড এনভায়রনমেন্ট থেকে এয়ার থেকে আর গাছ কী করে, কার্বন ডাইঅক্সাইড এয়ার থেকে নিয়ে সেই কার্বন ডাইঅক্সাইডকে কীভাবে ইউজ করে, সেই কার্বন ডাইঅক্সাইডকে ইউজ করে তোমার ফটোসিনথেসিস রিঅ্যাকশনে। সিম্পলি আমি যদি বলি, আমরা জানি একটা ফটোসিনথেসিস রিঅ্যাকশন আছে, সেই রিঅ্যাকশনে গাছ কী করে, গাছপালা কী করে, বায়োস্টোমাটা এনভায়রনমেন্ট থেকে কার্বন ডাইঅক্সাইডগুলো ট্র্যাপ করে নেয় আর তার ফুড তৈরি করে, ফটোসিনথেসিস প্রসেসে গ্লুকোজ তৈরি করে। কিন্তু আমরা একদিকে বিকজ অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আমরা CO2 লেভেল কন্টিনিউয়াসলি বাড়াচ্ছি এনভায়রনমেন্টের মধ্যে, আর অন্যদিকে আমরা গাছপালাগুলো কন্টিনিউয়াসলি কাটছি, মানে ইন ওয়ান ওয়ে উই ইনক্রিজ CO2 লেভেল। একদিকে আমরা কী করছি, CO2 লেভেল হাইক করছি, CO2 লেভেলগুলো বাড়াচ্ছি, যেমন CO2 লেভেল যেটা একদিকে আমরা ইনক্রিজ করছি, অন্যদিকে আমরা ডিফরেস্টেশন করছি, নট এফরেস্টেশন। আমরা CO2 লেভেল ওইদিকে বাড়ছে আমাদের ইনক্রিজেস, অন্যদিকে আমরা ডিফরেস্টেশন করছি। তার মানে কি, যদি প্ল্যান্ট থাকতো তাহলে তো CO2গুলো ট্র্যাপ করতো, গাছ তাহলে CO2গুলো ট্র্যাপ করতো, ইউজ করতো, কিন্তু গাছও আমরা ওইদিকে কাটছি আর অন্যদিকে আমরা CO2 লেভেল বাড়াচ্ছি। তো ইউসি আমরা খুব বেশিভাবে নেচারকে হার্ম করছি, নেচার ব্যালেন্সগুলোকে ডিস্টার্ব করছি।
অ্যাজ এ রেজাল্ট যেহেতু গাছগুলো কাটা যাচ্ছে অনেক ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য, অনেক ডেভেলপমেন্ট প্রজেক্ট, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য, বড় বড় আইআইটিস, অনেক বিল্ডিং, অনেক জিনিসের জন্য আমরা মেডিকেল, বড় বড় ফরেস্ট এরিয়াকে বা আমরা থাকার কারণে, মানুষ থাকার কারণে আমরা কী করি, বড় বড় ফরেস্ট রেঞ্জকে আমরা কাটছি। বাট ফর টিম্বার, কাঠের জন্য আমরা ফরেস্টগুলোকে দৈনন্দিন প্রত্যেক দিনই নষ্ট করে যাচ্ছি। অ্যাজ এ রেজাল্ট কী হচ্ছে, CO2 লেভেল এনভায়রনমেন্টের মধ্যে খুব বেশি করে বাড়ছে। CO2 লেভেলটা এনভায়রনমেন্টের মধ্যে খুব বেশি করে বাড়ছে, CO2 লেভেল। অন্যদিকে আমরা ফসিল ফুয়েল বার্ন করছি। ফসিল ফুয়েল তোমরা নিশ্চয়ই জানো। ফসিল ফুয়েল দ্যাট মিনস আমাদের পেট্রোল, ডিজেল এইগুলো বার্ন করলে কিন্তু ডাইরেক্টলি রিলিজ হয় CO2। আমরা অনেকগুলো কাজ করছি CO2 লেভেল এনভায়রনমেন্টে বাড়ানোর জন্য, কিন্তু আমরা খুব কমই কাজ করছি CO2 লেভেল কমানোর জন্য। তো এটা একটা কিন্তু অ্যালার্মিং। in the next 50 years maybe temperature of the earth increases 2 to 3 degrees Celsius। হ্যাঁ, in next 50 years হয়তো আমাদের পৃথিবীর টেম্পারেচার 2 থেকে 3 বা 4 ডিগ্রিও বেড়ে যেতে পারে। যদি এরকম হয় তাহলে ইট ইজ ইম্পসিবল টু সার্ভাইভ অন দিস প্ল্যানেট আর্থ। এরকম যদি হয় তাহলে আমাদের জন্য প্রবলেম ক্রিয়েট হবে, সার্ভাইভ করা প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে এখানে পৃথিবীর মধ্যে। সো অ্যাজ এ রিজাল্ট নিউ প্রবলেমস বিগ্যান টু অ্যাপিয়ার। তার কারণে কী করছে, অনেক নতুন নতুন প্রবলেম আমাদের সামনে আসছে। অ্যাজ এ রিজাল্ট নিউ প্রবলেমস বিগ্যান টু অ্যাপিয়ার অ্যাজ দিস প্রবলেমস আর বেসিক্যালি লিঙ্কড উইথ দ্য এনভায়রনমেন্ট। দে আর রেফার্ড টু এজ এনভায়রনমেন্টাল প্রবলেমস। অনেক ধরনের প্রবলেম আসবে। উই নো দ্যাট নর্মাল কন্ডিশন অফ কার্বন ডাইঅক্সাইড কন্টেন্ট ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ ভেরি লেস। নর্মাল কন্ডিশন অফ CO2 level in the atmosphere is very less, but due to some anthropological activities and developmental activities, the CO2 level increases gradually or rapidly, you can say, not gradually, rapidly it is increasing. So you see in general the percentage of CO2 in the atmosphere is only 0.035%. This gas absorbs in the solar energy reflected. So you see, here come another important part. This is related to global warming. It's related to global warming. Okay, you see what happens when CO2 level increases in the atmosphere. What happens when CO2 level increases in the atmosphere? যদি আর্থের অ্যাটমসফিয়ারের মধ্যে CO2 লেভেল বেড়ে যায় তাহলে কী প্রবলেম হতে পারে? ওকে, প্রবলেমটা এরকমই হবে, পৃথিবী গরম হবে। কারণ সূর্য যখন, আমি একটা ডায়াগ্রাম একে ড্র করে বুঝাচ্ছি তোমাদেরকে। সাপোজ দিস ইজ দ্য অ্যাটমসফিয়ার। এটা কি আমাদের অ্যাটমসফিয়ার। এখানে কি আছে, CO2 আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে। সো দিস ইজ আওয়ার সান থেকে যে রেগুলো আসছে, সান থেকে রের সঙ্গে আমরা লাইট পাই। সান থেকে কী পাই, লাইট প্লাস হিট। এই হিটটাকে আমরা বলি ইনফ্রারেড রে। হিটটাকে কি বলি, হিটটাকে ইনফ্রারেড রে বলি। এখন যদি সেই ইনফ্রারেড রেগুলো যখন আসছে, আবার এগুলো ঘুরেও যাবে। সূর্য যখন পৃথিবী যখন মুভ করবে, সূর্য আলো থাকবে না, তখন ইনফ্রারেড রেগুলো গো ব্যাক করবে। কিন্তু যেহেতু CO2 লেভেল এত বেশি বেড়েছে এখানে, দিস CO2 উইল ট্র্যাপ দ্য হিট, ইনফ্রারেড রে। সিম্পলি বলি CO2 will trap the heat. It will trap the heat. CO2 will trap the heat. হিটকে ধরে রাখবে, যেতে দেবে না ওকে। অ্যাজ এ রেজাল্ট টেম্পারেচার পৃথিবীর কন্টিনিউয়াস বাড়তে থাকবে। দেখো কি হবে, লেখা কি আছে বুকে। This gas absorbs the solar energy reflected from the Earth's surface and thus helps in maintaining the favorable temperature condition for leaves both in atmosphere and for the Earth's surface. এখন এই যে নর্মাল লেভেল আছে 0.035%, এটা আমাদের খুব বেশি প্রয়োজন। কারণ এতটুকু কার্বন ডাইঅক্সাইড আমাদের প্রয়োজন, কারণ পৃথিবী নাহলে ঠান্ডা হয়ে যাবে। কিন্তু এখন যদি বিকজ অফ আওয়ার অ্যাক্টিভিটিস এই CO2 লেভেল কন্টিনিউয়াসলি বাড়তে থাকে, তাহলে আমাদের বেশি গরম লাগে না, তার কারণে পৃথিবী গরম হয়ে যাবে। দেখো কী লেখা আছে, আমরা নেক্সটে পড়বো, গ্লোবাল ওয়ার্মিং ডিটেলসে পড়বো কী লেখা আছে। দেখো, দিস গ্যাস absorbs the solar energy reflected from the Earth's surface and thus help in maintaining the favorable temperature condition for leaves in both atmosphere and the Earth's surface. But if the content of this gas increases in the atmosphere due to certain reason, then there will be some change in normal temperature of the atmosphere and the surface of the Earth.
ঠিক এতটুকু যদি থাকে কনসেন্ট্রেশন CO2 যতটুকু হিট আটকানোর প্রয়োজন, গুড। এখন যদি এটা কনসেন্ট্রেশন বেড়ে 2% হয়ে যায় সাপোজ, তখন কী হবে? ম্যাক্সিমাম হিটগুলোরে যেতে দেবে না। অ্যাজ ওয়েল এজ পৃথিবী কন্টিনিউয়াসলি গরম হবে। হ্যাঁ, আর যদি পৃথিবী কন্টিনিউয়াসলি গরম হয় তাহলে তার জন্য অনেক সেকেন্ডারি প্রবলেম আসবে আমাদের পাশে। দেখো কী হতে পারে। In the contemporary period, মানে আগের মানে around 200-300 years ago, in the contemporary period, because of the increasing trend of use of fossil fuel industries, that is আমরা ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশন যখন ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ও ইন্ডাস্ট্রিয়াল রেনেসাঁ যেটা বলি আমরা, তখন কী হয়েছিল? বিকজ অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন উই ইউজ দ্য এনাফ অ্যামাউন্ট অফ ফসিল ফুয়েল অ্যান্ড ট্রান্সপোর্ট ভেহিকলস, দ্য কার্বন ডাইঅক্সাইড কন্টেন্ট ইন দ্য অ্যাটমসফিয়ার হ্যাজ ইনক্রিজড। কারণ আমরা ফসিল ফুয়েল বার্ন করবো, মানে ফসিল ফুয়েল মানে কি? হাইড্রোকার্বন বার্ন করলে কী হবে? আমরা আগে দেখেছি কার্বন কম্পাউন্ড চ্যাপ্টারের সায়েন্সের মধ্যে আমরা দেখেছি হাইড্রোকার্বন যদি বার্ন করে, সাপোজ CH4 যদি বার্ন করে, CH4 যদি বার্ন করে ইন প্রেজেন্স অফ অক্সিজেন, তো এটা কী করবে? হিট দেবে, ঠিক আছে, অন্য কোথাও সঙ্গে কী দেবে? CO2 দেবে, ঠিক আছে নাকি? CO2 প্রডিউস করবে, ক্লিয়ার? সেই CO2 যখন কন্টিনিউয়াসলি অ্যাটমসফিয়ারে মারবে, তখন তার সাথে সাথে সেকেন্ডারি অনেক ধরনের প্রবলেম শুরু হয়ে যাবে। আর আমরা অন্যদিকে কী করছি? গাছ কাটছি, কারণ গাছে কী করে? কার্বন ডাইঅক্সাইডগুলোকে ট্র্যাপ করে। কিন্তু গাছ ওইদিকে আমরা ডিফরেস্টেশন করছি, ওইদিকে আমরা CO2 লেভেল কন্টিনিউয়াসলি বাড়িয়ে যাচ্ছি। তো এজ এ রেজাল্ট কী হবে? প্রবলেমগুলো আমাদেরই ফেস করতে হবে। নেচার কতক্ষণ সেটাকে ব্যালেন্সগুলো ঠিক করার চেষ্টা করবে? একটা সময় নেচারও বলবে আমি আর পারবো না, তোমাদেরকে আমি অনেক বুঝিয়েছি, আমি আর পারবো না, এখন যাও, তোমরা যা ইচ্ছা করো। দিস ক্রিয়েট সিরিয়াস প্রবলেমস লাইক গ্লোবাল ওয়ার্মিং। এই যে এতক্ষণ থেকে বলছি গ্লোবাল ওয়ার্মিং, মানে পৃথিবীটা গরম হয়ে যাবে। তার কারণে সিমিলারলি দ্য প্রসেস লাইক ডিফরেস্টেশন হ্যাজ অ্যাসিলারেটেড। এই যে আমরা অন্যদিকে গাছগুলো কাটছি, অ্যাসিলারেট দ্য প্রবলেম অফ সোইল ইরোশন। হ্যাঁ, আমার তোমার ডিফরেস্টেশন আরও প্রবলেম আছে। ডিফরেস্টেশন করলে শুধু হিটের সাথে সম্পর্ক নয়, ডিফরেস্টেশন যদি আমি করি, গাছ যদি থাকে না, তাহলে সোয়েল ইরোশন হবে, কারণ মাটিগুলোকে গাছের রুটসই ধরে রাখে। এবার যে গাছ থাকে না, তাহলে মাটি সয়েলগুলোকে, টপ সয়েলগুলোকে কে ধরে রাখবে? কেউ ধরে রাখবে না। দ্যাট মিনস সোয়েল ইরোশন মিনস মাটি ভেঙে ঘোরা। Thus, the growing anti-natural human activities have led to rise of environmental problems in the world. এই যে anti-natural মানে নেচার এগেনস্টে আমরা যেগুলো করছি, তার কারণে কী হচ্ছে? It leads to various problems, not only global warming, it's a multiple direction problems. কারণ এনভায়রনমেন্ট একটার সঙ্গে, আমি আগে বলেছি, এনভায়রনমেন্টের প্রত্যেকটা স্ফিয়ার একটার সাথে আরেকটা কমপ্লিটলি রিলেটেড। যদি একটা হার্ম হয়, তাহলে বাকিগুলো এনভায়রনমেন্টাল স্ফিয়ারের হার্ম হবে। যদি লিথোস্ফিয়ারে যদি অসুবিধা হয়, কন্টামিনেশন হয়, পলিউশন আসে বা কোনো একটা ডিসব্যালেন্স হয়, সেটার ইম্প্যাক্ট বাকিগুলো স্ফিয়ারের উপরেও থাকবে, ঠিক আছে? ইট শুড বি মেনশন দ্যাট here that environmental problems can be geographically divided into 3 groups: local problem, regional problem and global problem. এনভায়রনমেন্টাল প্রবলেম দেখো, এনভায়রনমেন্টাল যেগুলো প্রবলেম, মেবি কোনো একটা জায়গায় কোনো একটা কারণে প্রবলেম ক্রিয়েট হয়েছে। সাপোজ একটা ফরেস্ট ছিল, পুরো ফরেস্টটাকে আমি কেটে নিয়েছি বিকজ অফ ডেভেলপমেন্টাল প্রজেক্টের জন্য। তো ওই জায়গার ইম্প্যাক্ট একটা, ঠিক আছে, ওই জায়গাতে প্রবলেম ক্রিয়েট হতে পারে। এটা হলো কোনো একটা পার্টিকুলার জায়গার মধ্যে যদি কোনো একটা কারণে, সাপোজ একটা জায়গা থেকে একটা নদী অতিবাহিত হয়, মানে চলে, নদীটা আছে, কিন্তু বিকজ অফ আমরা জাস্ট আমরা ওই নদীটাকে অ্যাজ এ কি ডাম্প, যদি শুধু ডেবরাইজগুলো ডাম্প করে, আমরা হাউসফুল ডেবরাইজগুলোকে আমরা ডাম্প করতে থাকি ওই জায়গার মধ্যে, নদীগুলো পুরো ভরে যাবে। এদের রেজাল্ট এখানে একটা প্রবলেম হতে পারে। তো লোকাল প্রবলেম আছে, কিন্তু প্রবলেম অ্যাসোসিয়েটেড সাম স্পেসিফিক এরিয়া। রিজন হলে মানে একটা রিজন নিয়ে, হ্যাঁ, এটা অনেক বড় জায়গা, আর না হলে এটা ধীরে ধীরে কী হবে? গ্লোবাল, মানে পুরো পৃথিবী, বিশ্বজুড়ে যেটা হবে, এটাকে আমরা বলি গ্লোবাল প্রবলেম। এবার দ্য লোকাল প্রবলেমস মে বি রিমেইন কনফাইন্ড টু স্মল। লোকাল প্রবলেম মানে কোনো একটা ছোট্ট জায়গায় কিছু একটা প্রবলেম হয়েছে, সেটা ওই জায়গা অবধি থাকবে, বা ওইখান থেকে স্প্রেড না করে, স্প্রেড হতেও পারে, ওই জায়গার মধ্যে থাকতে পারে। যদি কন্ট্রোল দেওয়া যায়, ঠিক আছে, কন্ট্রোল ভালো হয়ে গেলো। আর যদি হয় না, তাহলে এখান থেকে এটা স্প্রেড হতে থাকবে। যেমন আমরা এখন কোভিড নিয়ে প্রবলেম এটা পড়ছি। কোভিড শুরু হয়েছিল উহানে, কিন্তু এখন এটা স্প্রেড হয়ে গেছে পুরো বিশ্ব জুড়ে। তো এটা একটা প্রবলেম। The local problems may be refined content to some small areas so far as the genesis and spread are concerned. The instance of such problem may be land pollution হতে পারে, creative small industry হতে পারে, ওয়াটার, হয়তো অনেক জায়গায় দেখা যায় জল নেই, হ্যাঁ, নদী শুকিয়ে গেছে, ওই জায়গায় জল পাওয়া যাচ্ছে না, মানুষ জলের জন্য অনেক দূর থেকে যেতে হয় মানুষের, বা অনেক লম্বা লাইনে দাঁড়াতে হয় জলের জন্য।
shallowing wetland bank erosion, problem created by area and locality so on. এটাকে আমরা লোকাল প্রবলেম বলি। কোনো ছোট্ট জায়গায় স্মল এরিয়ার মধ্যে কোনো একটা প্রবলেম হয়েছে সেটাকে আমরা বলি লোকাল প্রবলেম। আচ্ছা, এবার যদি আমরা দেখি অন দ্য আদার হ্যান্ড সাম প্রবলেমস মে বি রিজিওনাল ইন অকারেন্স। কিছু কিছু প্রবলেম আছে যে রিজিওনাল, মানে কোনো একটা যেমন ব্রহ্মপুত্র ভ্যালি হতে পারে, বারাক ভ্যালি হতে পারে, ব্রহ্মপুত্র ভ্যালি নর্থ ইস্ট, তো এটাকে আমরা রিজিওনাল প্রবলেম বলি, ঠিক আছে। তো ফ্লাড প্রবলেম হলো ব্রহ্মপুত্র, দেখো ফ্লাড প্রবলেম যেটা এটা আমাদের সব বছরই হয়ে থাকে। দ্য ফ্লাড প্রবলেম ব্রহ্মপুত্র দ্য বারাক or the Barak Valley, problem of water pollution is a vast industrial region, problem of underground water shortage in urban areas, problem of soil erosion, river basin, example of such regional environment problems। এই যে আমাদের ব্রহ্মপুত্র ভ্যালিতে বানপানি, আপার আসামে ইট ইজ কল্ড বানপানি, ফ্লাড প্রত্যেক বছর এসে থাকে। আমরা দেখি যে কাজিরাঙ্গা যেটা ন্যাশনাল পার্ক, কাজিরাঙ্গা যেটা ইজ ন্যাশনাল পার্ক, ওইটা অনেক ক্ষতিগ্রস্ত হয় এভরি ইয়ার বিকজ অফ ফ্লাড। So this is regional problem. Some of the environmental problems you see, some of the environmental problems on the other hand cover the entire world. কিছু কিছু environmental problem আছে পুরো পৃথিবী বিশ্ব জুড়ে যেটা হয়। Such problems do not have any geographical boundary, এটা কোনো জিওগ্রাফিক্যাল বাউন্ডারি কিন্তু ওই পার্টিকুলার জায়গাতে হয়েছে, বাকিগুলো ইম্প্যাক্ট হবে না, ওটা পুরো বিশ্বব্যাপী সব জায়গায় এটা ইম্প্যাক্ট করবে। ফর ইনস্ট্যান্স উই রেফার টু দ্য প্রবলেম অফ গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং মানে কি পুরো পৃথিবীটা গরম হচ্ছে, সেটাতে না আমার ইন্ডিয়া ঠান্ডা আছে আমি ইন্ডিয়াকে এসি লাগিয়ে ঠান্ডা রাখবো, বা আইল্যান্ড থেকে আমি এসি লাগিয়ে দেবো, পুরো আইল্যান্ড এসি যাবে না, এরকম নয়, পুরো বিশ্ব জুড়ে সেটা হবে, যেটাকে আমরা বলি গ্লোবাল ওয়ার্মিং। দ্য গ্লোবাল ওয়ার্মিং মানে কি একটা বিশ্বজুড়ে প্রবলেম বা প্রবলেম যেগুলো হয় পুরো বিশ্ব জুড়ে, যেটাকে আমরা বলি গ্লোবাল প্রবলেম, ঠিক আছে। আর এটা এক্সাম্পল হলো গ্লোবাল ওয়ার্মিং, পুরো পৃথিবীরই এভরিডে every moment of time there is increase in temperature. As this problem is linked with the atmosphere, it limitless in terms of coverage. যদি এটা অ্যাটমসফিয়ারে যদি জন্য হয় এটা কিন্তু লিমিটলেস, এটা সব দিকে স্প্রেড করবেই। ইটস ইম্প্যাক্টস ফেলিং দ্য লিটোস্ফিয়ার, এটা ইম্প্যাক্ট যদি অ্যাটমসফিয়ারের প্রবলেম হয় তো ডেফিনেটলি এটা ইম্প্যাক্ট লিটোস্ফিয়ারে থাকবে, হাইড্রোস্ফিয়ারে থাকবে অ্যান্ড অবভিয়াসলি বায়োস্ফিয়ারে থাকবেই। ইন এডিশন টু দ্য অ্যাটমসফিয়ার ম্যানেজ যেমন সার্চ প্রবলেম নিড ইন্টারন্যাশনাল এফোর্টস। এখন সব বছর অনেকগুলো সামিট হয়ে থাকে নেচারের, how to protect nature, how to reduce carbon, that is called carbon budget also. You can search a net your carbon budget, মানে কোন কান্ট্রি কতটা কার্বন প্রডিউস করছে এভরি ইয়ার, সেটার উপরে এভরি ইয়ার একটা লিস্ট বেরোয়, ডাটা বেরোয়। তো আমরা উই আর ভেরি মাচ কনসার্নড, frankly speaking we are very much concerned about environment in textbooks only or in AC room only. It is my personal experience that we are very much concerned about environment in textbooks, in writing a paper, in research paper, in a meeting in an AC room, but unfortunately we are not concerned about environment. Okay, this is the truth. So everyone know that for these activities environment will be harmed, but we said that yes, এটা আমি করছি আর বাকিরা করছে না, আমি একা করলে কি হবে, এটা আমি একা করলে কোনোদিন এনভায়রনমেন্টটা হার্ম হবে না, সেটা আমার সবার ধারণা। আমরা সবাই খুব বেশি সচেতন এনভায়রনমেন্ট নিয়ে, শুধু কোথায়, শুধু পরীক্ষার কাগজে যখন লিখবো, পেপারে লিখবো তখন, বুকসের মধ্যে তখন, এসি রুমে বসে যখন মিটিং করবো তখন আমরা এনভায়রনমেন্টে খুব বেশি সচেতন, কিন্তু সবগুলো শেষ হলে রেজাল্ট আউটকাম জিরো। আমরা এত বেশি সচেতন নয়, তো আমাদের সচেতন হতে হবে, কারণ নেচার একটা কী আছে, কেয়ারিং ক্যাপাসিটি আছে, যখন যেটা কেয়ারিং ক্যাপাসিটি নেই নেচারের মধ্যে, আমি নেক্সট ক্লাসে তোমাদের সাথে ডিসকাস করবো মেবি কেয়ারিং ক্যাপাসিটি, কেয়ারিং ক্যাপাসিটি কী নেচারে। যখন দেখবি নেচার আর পারছে না, ওকে ছেড়ে দেবে, দেন লিস্ট টু ন্যাচারাল ক্যালামিটিস। হচ্ছে তো ন্যাচারাল ক্যালামিটিস হচ্ছেই, ন্যাচারাল ক্যালামিটিস MITIS, এটা হবে। সো ইন দ্য নেক্সট ভিডিও লেকচার আমি ডিসকাস করবো মেজর এনভায়রনমেন্টাল প্রবলেমস নিয়ে, ঠিক আছে, মেজর এনভায়রনমেন্টাল প্রবলেমস নিয়ে আমি নেক্সট ভিডিও লেকচার ডিসকাস করবো। হোপ ইউ হ্যাভ আন্ডারস্ট্যান্ড। যদি কোনো দিন কিছু বুঝে থাকো না কমেন্ট সেকশনে লিখবে, আই এম অলওয়েজ রেডি টু হেল্প ইউ, ডিসকাস করবো আরও অনেক ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সাথে। দিস মাচ ফর টুডে, থ্যাংক ইউ।